এক্ষেত্রে আমি যার নাম বলবো জাকির নায়েক, এবং তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ ছিল বা অভিযোগ আছে। এই বাংলাদেশ এই মুহূর্তে একেবারে ধর্মীয় গোঁড়ামি এবং মৌলবাদের কবজায় চলে গিয়েছে। কেন বাংলাদেশে আইএসআই এর ঘাঁটি হতে চলেছে? বাংলাদেশের ভূমি ব্যবহার করা হবে জঙ্গিবাদের জন্য। বাংলাদেশের মাটি এই মুহূর্তে জঙ্গিদের অপরাধ স্থল। এই জঙ্গিরা বাড়ছে, জামাত বাড়ছে, তাতে কি হতে চলেছে বাংলাদেশে? ঠিক সেই রকমই এইবার বাংলাদেশ পুরো জঙ্গি স্থল হতে চলেছে। বাংলাদেশ নয়, বরং জঙ্গি দেশ হতে চলেছে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশ আমার সবসময় একটা অন্যতম আশঙ্কা এবং অন্যতম উদ্দীপনার কারণ বাংলা এবং বাঙালি। আমরা সবাই কম বেশি জানি গোটা বিশ্বের সব থেকে বেশি বাঙালি রয়েছে বাংলাদেশে, কিন্তু এই বাংলাদেশ এই মুহূর্তে একেবারে ধর্মীয় গোঁড়ামি এবং মৌলবাদের কবজায় চলে গিয়েছে। এবং এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এইটাই, তার কারণ একদিকে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট একের পর এক প্লট চেঞ্জ করছে, এবং সেই প্রেক্ষাপট আস্তে আস্তে একেবারে অরাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। সেইটা কোনোভাবেই বাংলা বা বাঙালি হিসাবে কেউই মেনে নিতে পারছেন না। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে বাংলাদেশ যে পাকিস্তানের কবজায় চলে যাচ্ছে, সেইটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। ঠিক তারই বেশ কয়েকটা ধাপ নিয়ে আমি সবথেকে আলোচনা করেছিলাম, যে কিভাবে জামাতকে সামনে রেখে মোহাম্মদ ইউনূস ভারতের সামরিক সাহায্যের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে এক প্রকার জাল গোছাতে শুরু করেছে। ঠিক অন্য দিক থেকে আমি বারবার করে বলছিলাম যে ঠিক কিভাবে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে মোহাম্মদ ইউনূস সিন্ডিকেটের কিন্তু একটা সংঘাত একেবারে অবিরাম চলে যাচ্ছে। ঠিক এই জায়গায় আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বটেই। তার কারণ এই মুহূর্তে যে তথ্য এসে পৌঁছচ্ছে যে গোটা বাংলাদেশে এইবার আইএসআই এর একটা শাখা খুলতে চলেছে, অর্থাৎ আইএসআই অর্থাৎ পাকিস্তানের যে গোয়েন্দা বিভাগ। কে এই পাকিস্তানের গোয়েন্দা বিভাগ? প্রাথমিকভাবে এই আইএসআই সেই ইন্টেলিজেন্স যারা কিনা গোটা পাকিস্তান জুড়ে জঙ্গিদের দমন করার বদলে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ উঠে এসেছে বারবার করে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম, সম্প্রতি আমি আলোচনাও করেছিলাম, যে সাহির শামসাদ মির্জা তিনি এসেছেন, এবং তিনি কিনা সিডিএস এর একজন চেয়ারম্যান এবং একেবারে তিনি উচ্চ পর্যায়ের একদম স্টাফ। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা উঠে আসছিল যে আসিম মুনির বা ফিল্ড মার্শাল আসিম মুনির, যে পাকিস্তানের সেনাপ্রধানের পরবর্তী এই যে সাহির শামসাদ মির্জা, তিনি কিন্তু মূলত একটা সাধারণ কারণে আসেননি। সম্প্রতি এটাও শোনা গিয়েছিল বা আমরা যে তথ্য এসে পৌঁছেছে যে এই চিকেন স্টেকের আশেপাশে যে ধরনের যে বিমান ঘাঁটিগুলো বাংলাদেশে আছে সেগুলোও তিনি একেবারে ভিজিট করেছেন। কিন্তু এইখানেই প্রশ্ন যে কেন বাংলাদেশে আইএসআই এর ঘাঁটি হতে চলেছে? তবে কি বাংলাদেশ এইবার ব্যবহার করা হবে জঙ্গিবাদের জন্য, বা বাংলাদেশের ভূমি ব্যবহার করা হবে জঙ্গিবাদের জন্য? ঠিক এইখানে প্রশ্ন উঠছে। তাছাড়া বাংলাদেশের সাম্প্রতিককালে কিভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, সেই নির্যাতন কোন পর্যায়ে পলিটিক্যালি পৌঁছেছে, কেন নির্যাতন হচ্ছে, সেই সব বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনা। আমি ধাপে ধাপে যদি এই আলোচনাটাকে ভাঙতে চাই, তাহলে একেবারে প্রথম যে বিষয়টা বলবো, বাংলাদেশের মাটি এই মুহূর্তে জঙ্গিদের অপরাধ স্থল। কেন আমি এই কথা বলছি? সাম্প্রতিককালে আমরা দেখেছিলাম ইউনূস কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভয়ানক জঙ্গি বা দুষ্কৃতীদের কিন্তু ছেড়ে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, বা জেল থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ বা মুক্ত করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। বিভিন্ন অস্ত্র ব্যবসায়ীদেরও কিন্তু ছেড়ে দেওয়ার অভিযোগ ইউনূসের বিরুদ্ধে রয়েছে। ঠিক এই জায়গায় আমি একটা নাম করে বলতে চাইবো যে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও কিন্তু তার উপর একেবারে ক্ষিপ্ত, এবং তাদের উপরে অভিযোগ বা ইউনূস সিন্ডিকেটের উপর অভিযোগ যে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ বা রাগ, এই রাগের তরফ থেকে কিন্তু অভিযোগ বারবার করে যে বিভিন্ন ক্ষেত্রে এই জঙ্গি সংগঠনগুলোকে কিন্তু সুপার অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছিলাম ইসকনের বিরুদ্ধে কি ভয়ানক আন্দোলন গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। ইসকনকে ব্যান করা নিয়ে, ইসকনের মূর্তি ভাঙচুর বা ইসকনের বেশ কিছু জায়গায় মন্দির ভাঙচুরের অভিযোগ তো আমরা আগেই দেখেছি, ইসকনের ধর্মীয় জায়গাগুলো ভাঙচুরের অভিযোগ আমরা পেয়েছি এর আগেও। ঠিক এই মুহূর্তে যে বিষয়টা উঠে আসছে, আমি একটু বলতে চাইবো যে ইসকনকে ব্যান বা নিষেধাজ্ঞা চেয়ে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আন্দোলন বা এক প্রকার বলা ভালো মিছিল কিন্তু শুরু হচ্ছে। সেক্ষেত্রে ঢাকা
ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, শেরে বাংলা কৃষি বিদ্যালয়, বিভিন্ন জায়গায় ছাত্ররা অবধি বা সাধারণ মানুষও কিন্তু এই ধর্মীয় সংগঠনকে সঙ্গে নিয়ে তারা আন্দোলন করছে বা ইসকনকে ব্যান করার দাবি জানাচ্ছে। তারা কিনা সাম্প্রদায়িক উস্কানি দেয়। আমরা সেক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়টা কিন্তু আমাদের মাথা থেকে বেরোয়নি। তিনি কিন্তু এই মুহূর্তেও জেলে রয়েছেন, তিনি বিচার না হয়ে তিনি বিচারাধীন পর্যায়ে রয়েছেন। এক্ষেত্রে আমি একটু বলতে চাইবো যে আল কায়দা এছাড়া আনসারুল্লাহ বাংলা টিম, বিভিন্ন ক্ষেত্রে এই আনসারুল্লাহ বাংলা টিম বা আল কায়দার বিভিন্ন জঙ্গিদের তিনি ছেড়ে দিচ্ছেন এবং ছেড়ে দিচ্ছেন আমি নাম করে বলবো জসিমউদ্দিন রহমানি, যিনি কিনা ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডে একেবারে শীর্ষ সন্ত্রাসবাদী এবং তিনি একেবারে মূল অভিযুক্ত। তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাকে, এবং ইতিমধ্যে তার এই কার্যকলাপে অংশগ্রহণ করা কিন্তু একেবারে সাধারণ মানুষের চোখে একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়েছে যে কেন এই গোটা বাংলাদেশ জুড়ে একটা সন্ত্রাসের বদ্ধভূমি হয়ে উঠছে, সন্ত্রাসের জন্য একটা অপরাধ মুক্তস্থল হয়ে উঠছে অপরাধের। এবং এই জায়গায় আমি যে বিষয়টা বলতে চাইবো, ঠিক এই মুহূর্তে আইএসআই এইবার ঘাঁটি গাড়তে চলেছে বাংলাদেশ, এবং আইএসআই ঘাঁটি গাড়তে চলেছে ঠিক অন্য দিক থেকে প্যারালালি এই জঙ্গিরা বাড়ছে, জামাত বাড়ছে। তাতে কি হতে চলেছে বাংলাদেশে যেটা হতে চলেছে, বাংলাদেশের জমি ব্যবহার করে, বাংলাদেশের মাটি ব্যবহার করে এইবার ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বা ভারতের বিরুদ্ধে সন্ত্রাস আক্রমণ হতে চলেছে। এবং আমি এর আগেও বলেছি, সাহির শামসাদ মির্জা সম্প্রতি কিন্তু বলেছে যে ভারতের সঙ্গে যদি সংঘাত হয় বা যুদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু কাশ্মীর থেকে হবে না, পূর্ব দিক থেকে হবে। ফলে এই ক্ষেত্রে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশের জমি ব্যবহার করে এইবার পাকিস্তান কিন্তু হামলা করতে চলেছে। আমি কেন কথা বলছি, সাম্প্রতিককালে 8 জন সদস্যের একটি দল সাহির শামসাদ মির্জা যার নেতৃত্বে ছিলেন, তারা কিন্তু এসেছিলেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, নৌবাহিনীর প্রধান, বায়ুসেনার প্রধান এবং ইউনূসের সঙ্গে কিন্তু বারবার করে তাদের বৈঠক হয়। বৈঠক হওয়ার পর কিন্তু যে বিষয়টা গোপন তথ্য উঠে আসছে যে বাংলাদেশের যে রাজধানী ঢাকায় কিন্তু আইএসআই এর একটা শাখা খুলতে চলেছে তারা, এবং এই আইএসআই এর শাখায় কিন্তু মজুদ থাকবে বেশ কয়েকজন, একজন ব্রিগেডিয়ার, 2 জন কর্নেল, 4 জন মেজর। পাকিস্তানের বিমান বাহিনী ও নৌবাহিনীরাও কিন্তু এই বাংলাদেশে কিন্তু উপস্থিত থাকবে। কিন্তু কেন বাংলাদেশে পাকিস্তানের এই সেনাবাহিনী, পাকিস্তানের এই জেনারেল, ব্রিগেডিয়ার এরা উপস্থিত থাকবে এবং কেন আইএসআই উপস্থিত থাকবে? সেক্ষেত্রে এই বাংলাদেশের সেনাবাহিনীদের কিন্তু এক প্রকার একটা সুবিধা হবে। কি এই সুবিধা? ইউনূস সিন্ডিকেটের সঙ্গে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের যে সংঘাত আমি বলছিলাম, সেই সংঘাতে সাম্প্রতিককালে আমরা দেখেছি যে মিলিশিয়া তৈরির জন্য প্রায় 42,000 যে যুবক, তাদেরকে ধর্মীয় যে জামাতপন্থী বা পাকিস্তানপন্থী যেসব সেনা, তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে। এইবার সেই ট্রেনিং আইএসআইকে দিয়ে করানো হবে বা আইএসআই সেই ট্রেনিংয়ের দায়িত্ব নেবে বলে তথ্য উঠে আসে, এবং তারা এইভাবে একটা ধাপে ধাপে সরকারি স্টেপে, সরকারি সাহায্য নিয়ে, সরকারের মাধ্যম দিয়ে জঙ্গি প্রোডাকশন করবে। এবং সেই জঙ্গি প্রোডাকশন যেমনটা পাক অধিকৃত কাশ্মীর জুড়ে, পাকিস্তান জুড়ে হয়েছে, ঠিক সেই রকমই এইবার বাংলাদেশ পুরো জঙ্গি স্থল হতে চলেছে। বাংলাদেশ নয়, বরং জঙ্গি দেশ হতে চলেছে। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ যৌথভাবে এই যে ছক তারা চালতে শুরু করেছে, সেইটা অবশ্যই নিউ দিল্লি বা সাউথ ব্লকের জন্য উদ্বিগ্নের এবং তারা অবশ্যই আশঙ্কার। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা উঠে আসছে যে পাকিস্তান কিন্তু এক্ষেত্রে আরও যে বিষয়টা বাংলাদেশের জন্য হাত বাড়িয়ে দিয়েছে বা সহজের হাত বাড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে J-17 ঠান্ডা যুদ্ধ বিমান, ফাতা সিরিজের রকেট সিস্টেম, এই সমস্ত কিছু কিন্তু তুরস্কের মাধ্যম দিয়ে কিন্তু একটা কেনা বেচা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ করতে চাইছে, এবং সেটা পাকিস্তানের ইনভলভমেন্টে। ফলে এইটা পরিষ্কার যে তাদের সর্বসম্মত টার্গেট কিন্তু ভারত। এবং কেন এই ভারত টার্গেট সেটা আমি বলে রাখার চেষ্টা করব। পলিটিক্যালি এটা স্পষ্ট যে ভারতকে যদি কোনোভাবে কোণঠাসা করা যায়, সেক্ষেত্রে কিন্তু টিকে থাকতে পারবে ক্ষমতা ইউনূস, এবং ইউনূস টিকে থাকতে গেলে এক্ষেত্রে জামাত এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে তাকে চলতে হবে। তার কারণ চীন পাকিস্তান এবং বাংলাদেশের উপর থেকে হাত ছড়িয়ে নিয়েছে, ভারত কিন্তু রাশিয়া, চীনের সঙ্গে একটা জোট বেঁধে ফেলেছে। ফলে জিওপলিটিক্যালি এক্ষেত্রে ভারত কিন্তু বহুত স্ট্রং এই মুহূর্তে। তার পাশাপাশি ভারতকে জিওপলিটিক্যালি যদি সাহায্য করতে হয়, সেক্ষেত্রে আমেরিকা পাকিস্তানকে সাহায্য করছে, এবং আমেরিকার এক প্রকার ইনফ্লুয়েন্স পেয়ে পাকিস্তান বাংলাদেশ যৌথভাবে এই জঙ্গি মাধ্যম দিয়ে, জঙ্গি এক প্রকার রাজনৈতিক একটা ক্রাইসিস সৃষ্টি করে বাংলাদেশে জঙ্গি তৈরি করে সেই জঙ্গিদের কিন্তু কম পয়সায় খুব সহজে উস্কানি দেওয়া হবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বা সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য। ঠিক সেইটা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ভারতকে জিওপলিটিক্যালি কোণঠাসা করা যাবে এবং ভারতের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার সেইটা ভাঙা যাবে, যেইটা কিন্তু আমেরিকার বরাবরের টার্গেট এবং যেইটা পাকিস্তানের বরাবরের হিংসা। ফলে এইটা স্পষ্ট যে বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে সেটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। তার উপরে আমি যে বিষয়টা বলতে চাইবো, এই মুহূর্তে বাংলাদেশে আইএসআই উপস্থিত, পাকিস্তান সেনারা একটা বড় অংশ সেখানে রয়েছে এবং পাকিস্তান সেনা সেখানে ষড়যন্ত্রে উপস্থিত। তার পাশাপাশি বাংলাদেশে এইবার রেড কার্পেট করা হচ্ছে ভারত থেকে পলাতক এক ধর্মপ্রচারক বলা যায়, বা পিস টিভির একেবারে প্রবক্তা বা পিস টিভির একেবারে ওনার বলা ভালো,
এক্ষেত্রে আমি যার নাম বলবো জাকির নায়েক, এবং তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ ছিল বা অভিযোগ আছে। ঠিক সেই অবস্থায় বাংলাদেশে 2016 সালের যে বিস্ফোরণ, সেই ক্যাফে বিস্ফোরণে 55 জনের মৃত্যু হওয়ার পর 22 জনকে গ্রেফতার করা হয়। সেই 22 জন এই পিস টিভির দ্বারা উদ্বুদ্ধ বা পিস টিভির দ্বারা এক প্রকার ইন্সপায়ার্ড বলেই কিন্তু সেক্ষেত্রে এক প্রকার হুলিয়া জারি হয় এই বাংলাদেশ এবং ভারত জুড়ে এই জাকির নায়েকের বিরুদ্ধে। এই মুহূর্তে জাকির নায়েককে আমরা দেখেছিলাম কিভাবে বাংলাদেশে ক্ষমতা দখলের পর, ক্ষমতা বদলানোর পর পাকিস্তান তাকে আমন্ত্রণ জানায়। পাকিস্তান আমন্ত্রণ জানানোর পর জাকির নায়েক সেখানে 1 মাস ছিল দীর্ঘ, এবং এই মুহূর্তে আরও 1 মাস ট্যুর বা সফর কিন্তু বাংলাদেশে তিনি করতে চলেছেন এবং রেড কার্পেট দেওয়া হবে তাকে, এইরকম তথ্যও কিন্তু উঠে আসে। ফলে এই কম্বিনেশনটা সেটা কিন্তু ভয়ানক কম্বিনেশন। একদিকে জাকির নায়েক, অন্যদিকে এই আইএসআই বা অন্যদিকে বাংলাদেশের জঙ্গিরা যেখানে ট্রেনিং হতে চলেছে, এবং পাকিস্তানের অন্য সেনা এবং বাংলাদেশের এই ইউনুস সিন্ডিকেট। ফলে সব মিলিয়ে একটা ধারালো এবং একটা ভয়ানক ষড়যন্ত্র কিন্তু হতে চলেছে বাংলাদেশে, এবং পলিটিক্যালি সেই ষড়যন্ত্র গভর্নমেন্ট সেটাকে একেবারে অর্গানাইজ করছে। একদিক থেকে ভোট পিছিয়ে যাচ্ছে, অন্যদিক থেকে গভর্নমেন্ট অর্গানাইজ এই ষড়যন্ত্র, সেইটা কিন্তু বাংলাদেশে ভয়ানক আকার ধারণ করতে চলেছে। এবং এই ষড়যন্ত্র যদি একেবারে স্পষ্ট হয়ে যায় বা এই ষড়যন্ত্রের অ্যাকশন যদি নিতে শুরু করে এই দুটো দেশ, বাংলাদেশ এবং পাকিস্তান, সেক্ষেত্রে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না, এবং ভারত বরং আরও সুপার অ্যাক্টিভ হয়ে এই গোটা ব্যাপারটাকে ধ্বংস করতে একেবারে উঠে পড়ে লাগবে। এবং সেক্ষেত্রে ভয়ানক অপারেশন কিন্তু ভারত করতে পারে বলেই এই মুহূর্তে বিশেষজ্ঞ সূত্রে মত। ফলে সব মিলিয়ে গোটা বাংলাদেশের পরিস্থিতি আর কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।